বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। বৈঠকে অংশ নিতে সকালেই ঢাকায় পৌঁছেছেন সচিব বিক্রম মিশ্রি। সকাল 8:30টায় তাকে বহনকারী ভারতের বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করে। সচিব পর্যায়ে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আরও খবর জানাতে অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, মূলত কোন কোন বিষয় প্রাধান্য পেতে পারে আজকের বৈঠকে, বিস্তারিত জানান। আমরা সকাল থেকেই বলছিলাম যে এটি দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের FOC বলে আনুষ্ঠানিকভাবে, যাকে বলা হয় ফরেন অফিস কনসালটেশন, অর্থাৎ যেখানে দু দেশের পারস্পরিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, সীমান্ত হত্যা থেকে শুরু করে অভিন্ন নদীর পানি চুক্তি, এই বিষয়গুলো আলোচিত হয় স্বাভাবিকভাবেই। তবে এবারের প্রেক্ষাপটটি একেবারেই ভিন্ন, কারণ 5ই আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব যে গণঅভ্যুত্থান হয়েছে এবং সেই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পরই দুদেশের যে পররাষ্ট্রনীতির যে সম্পর্ক সেখানে টানাপোড়েন শুরু হয় এবং ফলশ্রুতিতে ভারত তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকেও পক্ষ থেকেও নানা প্রতিক্রিয়া দেখানো হয়েছে, দাবি জানানো হয়েছে দুদেশের পারস্পরিক সম্পর্ক যেন স্থিতিশীল থাকে। তারই একটি প্রেক্ষাপট আজকে তৈরি হতে পারে এই বৈঠকে। আমরা যেটি দেখছিলাম 11টায় বৈঠক শুরু হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি বৈঠকটি শেষ হয়েছে। এখন তারা মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সহ তার সঙ্গে যারা রয়েছেন তারা এখানে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন। এরপরে বিক্রম মিশ্রির যে তালিকা রয়েছে, সূচি রয়েছে, সেই অনুযায়ী তিনি পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তৌহিদ হোসেন, তার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পরবর্তীতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে এইবারের যে বৈঠক সেটি নানান দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ সরকারের পালাবদলের পর এটি দিল্লি এবং ভারতের উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক এবং এই বৈঠকে গুরুত্ব পাবে নিশ্চিতভাবেই ভারতে বসে শেখ হাসিনা যে সক্রিয়তা রয়েছে সেগুলোর ব্যাপারে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী যে প্রচারণা চলছে সেই বিষয়গুলো উঠে এসেছে বলে আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি দুদেশের যে বরফ জমেছে পররাষ্ট্রনীতিতে, সে কীভাবে সেই বরফটি গলানো যায় সেই বিষয় নিয়েও দুই পক্ষের আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নিশ্চিতভাবে আমরা আশা করছি যে দুদেশের যে বরফটি জমেছে সেটি নিশ্চয়ই গলবে। এই আলোচনার মধ্য দিয়ে যে আলোচনা আজকে শুরু হলো, পরবর্তীতে আরও বৈঠক হবে এবং সমন্বিতভাবে 5:30টার সময় আবারও সংবাদ সম্মেলন করা হবে। তখন নিশ্চিতভাবে এই বৈঠকের যে আলোচনাসূচি বা কী কী কথা হয়েছে সেটি আমরা নিশ্চিতভাবে জানতে পারবো। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের রাষ্ট্রদূত। দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলায় এই বৈঠক শুরু হয়। জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বৈঠকে। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে 28 রাষ্ট্রদূতের সমবেত এই বৈঠকে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় কূটনৈতিক বৈঠক এটি। তাই বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায়ে এই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বেগম রোকেয়ার মতো স্বপ্ন না দেখতে পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোকেয়ার মতো স্বপ্নবাজদের এগিয়ে নিতে সব ধরনের সহায়তা করবে সরকার। ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় নারী জাগরণের পাশাপাশি সমাজকে এগিয়ে নিতে পথপ্রদর্শক নারীদেরকে আরও উদ্বুদ্ধ করতে প্রতি বছর সুলতানার স্বপ্ন নামে একটি নতুন স্বীকৃতি পুরস্কারের প্রস্তাবনা দেন তিনি। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে, কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না। তার কোন চিন্তা, কোন বছরের চিন্তা সবচেয়ে আকর্ষণীয় হয়েছে, পুরস্কার পাবে সেটা তো বটেই। সারা দেশব্যাপী এটা প্রতিযোগিতা হবে। এবার সুলতানার স্বপ্ন 2024 কে পাবে, কে চিন্তাতে এসছে মধ্যে।
তাহলে চিন্তাটা ওই যে কল্পনা করার উৎসাহটা মানুষের মধ্যে জাগবে। ভারতের আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের ঘোষণা দিয়েছে বিএনপির ৩ সহযোগী ও অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩ সংগঠনের পক্ষে যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। নেতারা অভিযোগ করেন ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে সংখ্যালঘু নির্যাতন সহ নানা অজুহাতে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ভারত। দেশের ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো চক্রান্তের ঐক্যবদ্ধ থাকার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আইন শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ৫ই আগস্টে লুট হওয়া অস্ত্র আশানুরূপভাবে উদ্ধার হয়নি উল্লেখ করে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন তিনি। পাশাপাশি কোনো প্রকার তদবির ছাড়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করার আহ্বানও জানান। এ সময় ভারতের অপপ্রচার বিষয়ে বলেন, ১৫ বছরে সুবিধা ভোগ করা প্রতিবেশী দেশ এখন আর সুবিধা পাচ্ছে না বলেও এসব অপপ্রচার চালাচ্ছে। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। সিভিল ড্রেস এসে সে প্রথম তার আইডেন্টিটিটা শো করবে যে এই আমার আইডি কার্ড। আর কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়, এই দিকে আপনার খেয়াল রাখতে হবে। ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনব। জুলাই আগস্ট আন্দোলনে কিছু পুলিশ সদস্যের ভূমিকার জন্য ক্ষমা চাইলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ৮০ থেকে ৯০ হাজার পুলিশকে চাকরিবিধি লঙ্ঘন করে দলীয়ভাবে নিয়োগ দেয়। বাদী বা তদন্তকারী কর্মকর্তা কেউ মামলা নিয়ে বাণিজ্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর পুলিশ প্রধান শেখ সাজ্জাদ আলী। দাবি করেন, নিউ ইয়র্কের চাইতে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গণ অভ্যুত্থান কেন্দ্রিক মামলায় গণ আসামি থাকলেও সবাইকে গ্রেফতার করা হবে না। আর মামলা নিয়ে বাণিজ্যের বিষয়েও হুমকি দেন ডিএমপি কমিশনার। আর জিডি হলে ১ থেকে ২ ঘন্টার মধ্যে তা তদন্ত শুরুরও নির্দেশনা দেন। ইনভেস্টিগেশনে যাদের বিরুদ্ধে ইনভলভমেন্টের সাক্ষী সমুদ আসবে, আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই ২০০ আসামিকে অ্যারেস্ট করার কোনো সুযোগ নেই। উপরন্তু এখন যে নিয়ে বাদী হয়েছিলেন, এখন দেখা যাচ্ছে যে উনি ওই সময়ই উদ্দেশ্যমূলকভাবে এই ২০০ লোককে আসামি করছে। আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি ২০০ তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা। ছাত্র জনতার জুলাই আগস্টের আন্দোলনের সময় কিছু পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন। ক্ষমা চান ঢাকা মহানগর পুলিশ প্রধান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন, সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। ঢাকা মহানগরের প্রধান সমস্যা যানজট স্বীকার করলেও প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করতে না পারার দায় নিতে নারাজ ডিএমপি। বলেন, এই রিকশা নিয়ন্ত্রণ করতে না পারলে অচল হয়ে পড়বে শহর। হিউজ পরিমাণ অটোরিকশা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ ও দুদক, এমন মন্তব্য আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের। সোমবার দুদকের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার সময়ে দুদক ছিল আদালত ছিল, কিন্তু বিচার হয়নি। বিচার হয়েছে কেবল বেগম খালেদা জিয়ার। দুদক সংস্কার কমিশনের প্রধান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সময় হয়েছে দুদককে ঢেলে সাজানোর।
9 ডিসেম্বর বাংলাদেশ সহ বিশ্বের 191টি দেশে একযোগে উদযাপিত হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এবারের প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। সাত সকালে দুদকের সদর দপ্তরে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এ সময় দুদক সচিব বলেন, জুলাই আন্দোলনের চেতনায় দুদক প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তরুণ সমাজকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এরপর দুদকের আয়োজনে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দুদক সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বিগত সময়ে কর্তৃত্ববাদ চেপে বসেছিল দুদকে। কমিশন ছিল সরকারের আজ্ঞাবহ। দুর্নীতি কমিশন দেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করবে। এই প্রতিষ্ঠানে যারা নিযুক্ত হন, হোক না রাজনৈতিক দলীয় রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত হয়েছেন, কিন্তু আপনি যেই মুহূর্তে দুদকের চেয়ারম্যান হয়েছেন, দুদকের একজন কর্মী হয়েছেন, আপনার মনে এই বোধটা কেন জন্মায় নাই যে আমার দায়িত্ব হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা? আপনি কেন দুর্নীতি সহায়ক ভূমিকা পালন করবেন? আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, 15 বছরে শেখ হাসিনার আজ্ঞাবহ ছিল দুদক। দুদক তো ছিল, উচ্চ আদালত ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। দুদকের নেতৃত্ব শূন্য অবস্থা কাটাতে শিগগিরই চেয়ারম্যান কমিশনার নিয়োগ করা হতে পারে বলে জানান আইন উপদেষ্টা। এত বড় বড় দুর্নীতি দেশে হয়েছে, দুদককে অবশ্যই সচল করতে হবে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান পতেঙ্গা পিকে গ্রুপের কারখানায় তদারকি করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? হঠাৎ ভোজ্য তেলের বাজার কিন্তু নিয়ন্ত্রণহীন, অর্থাৎ বিভিন্ন দোকানে কিন্তু উধাও আপনার তেলের 1 বা 2 লিটার যেগুলো আপনার বোতলজাত তেল, এবং যারা আপনার দোকানদার তারা যেটি বলছেন, বাজারে হঠাৎ করে তেলের যে সরবরাহ সেগুলো কমে গিয়েছে। অর্থাৎ যারা তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা সরবরাহ কমিয়ে দেওয়ার কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। আসলে কি হচ্ছে তেলের বাজারে সেটি দেখতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় টিকে অয়েল কারখানায় এসেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা একটু সরাসরি তাদের কাছে আসতে চাই, তারা এখানে কি তাদের অসঙ্গতি পেয়েছেন যদি বলতে, এখানে কি পেয়েছেন আপনারা? ধন্যবাদ। আসলে এই ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা এই বিষয়টা দেখা, আর হচ্ছে মূল্যবৃদ্ধির যাতে অস্বাভাবিকভাবে চুপি করতে না পারে আমরা সেই বিষয়টা তদারকি করতে আসছি। আমরা এখানে এই টিকে গ্রুপের উনি যিনি দায়িত্বে আছেন ওনার সাথে কথা বলেছি। উনি বললেন যে গত সপ্তাহে বা গত 15 দিনে উনি যেভাবে সাপ্লাই দিতেন বর্তমানে আজকের দিনেও ঠিক সেভাবেই সাপ্লাই যাচ্ছে। প্রতিদিন ওনার 5 থেকে 600 টন সয়াবিন এবং পাম তেল ওনার মিল থেকে বেরোচ্ছে। এটা হচ্ছে খোলা তেলটা। আর ওনাদের আরেকটা সেকশন আছে বোতলজাত, কিন্তু এই বোতলজাতটা চট্টগ্রামে হয় না, এটা ঢাকায়। তো আমরা ঢাকার সাথেও কথা বলেছি, বললেন যে এটা স্বাভাবিক রয়েছে, কোনোভাবেই কম নাই, ঘাটতি নাই। কিন্তু আমরা তাদের কাছে তথ্য চেয়েছি যে কার কাছে সাপ্লাইটা হচ্ছে, যে ওনাদের ডিলার কারা। তো আমরা সেই তথ্যটা যদি ওনাদের থেকে পাই, দুটো বোতলজাত এবং খোলা দুটোরই যদি আমরা তথ্যটা পাই কার কাছে যাচ্ছে, আমরা পরবর্তী তদারকি কার্যক্রম করব আর কি। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন সরকার ভোজ্য তেল আমদানিতে যে মূল্য সংযোজন যে কর সেটি 10% থেকে কমিয়ে 5% এনেছে। এরপরে কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নগরীর অধিকাংশ বাজার কিন্তু এই মুহূর্তে তেল উধাও হয়ে গিয়েছে। সুতরাং এই বাজার তদারকি করতে কিন্তু তাদের আজকের এই অভিযান। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। আবারও দূষণের শীর্ষে ঢাকার বাতাস। সকাল 8টায় বিশ্বের 126টি দূষিত শহরের মধ্যে বায়ুর মান 305 স্কোর নিয়ে সবচেয়ে খারাপ অবস্থানে রাজধানী ঢাকা, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান মাত্রার চেয়ে 45% বেশি। এরপরই আছে মিশরের কায়রো।
স্কোর 211। বাতাসের মান নিয়ে কাজ করা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQER এই সূচক তুলে ধরে। মূলত বায়ুর মান 300 পার হলেই দুর্যোগপূর্ণ হিসেবে অভিহিত করা হয়। বায়ুর মানের হিসাবে আজ রাজধানীর সবচেয়ে দূষিত 3 শীর্ষ এলাকা ইস্টার্ন হাউজিং, যার স্কোর 521, পুরান ঢাকার বেচারাম দেউরি, যার স্কোর 473, ও ঢাকার মার্কিন দূতাবাস এলাকা, যার স্কোর 429। গেল বৃহস্পতিবারও দূষিত বায়ুর তালিকার শীর্ষে ছিল ঢাকা। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। অগ্রহায়ণের শেষ ভাগে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বাড়ছে শীতের অনুভূতি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 10.9 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো। ঘন কুয়াশায় ঢাকা থাকছে ঠাকুরগাঁও জেলার বেশিরভাগ এলাকা। শীত থেকে রক্ষা পেতে অনেকে আগুন জ্বালিয়ে উত্তাপ নিচ্ছেন। দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষেরা। শীতল হাওয়া উপেক্ষা করেই কাজে যাচ্ছেন তারা। মান আর স্বাদের বৈচিত্র্যে ভরপুর ব্যতিক্রমী এক ভাপা পিঠার খোঁজ মিলেছে নরসিংদীতে, যাকে নিয়ে উন্মাদনায় মেতেছেন ভোজন রসিকরা। এক যুগেরও বেশি সময় ধরে ক্রেতার মন জয় করে সাড়া ফেলেছেন মালিক মিয়া। মুন্সিয়ানার ছাপও কম নয়, যে পিঠার সংমিশ্রণ ঘটেছে 16টির বেশি উপাদানের। হেমন্তের সন্ধ্যা, সময়ের সাথে বাড়ছে শীতের তীব্রতা। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলখানা মোড়েও ভিড় বাড়ে পিঠাপ্রেমীদের। শীতের সময়ে মালিক মিয়ার ভাপা পিঠার দোকান ঘিরে এমন জটলা প্রতিদিনের। পিঠা তৈরিতে 12 বছরের অভিজ্ঞতা তার। মুন্সিয়ানাও কম না। সুগন্ধি আতপ চাল, বাদাম, মুরব্বা সহ অন্তত 16টি উপাদান দিয়ে বিশেষ এক ভাপা পিঠা তৈরি করেন তিনি। ক্রেতারা বলছেন, নগর সমাজে অলিতে গলিতে পিঠার দোকান দেখা গেলেও মালিকের পিঠার স্বাদ অনন্য। স্থানীয়দের পাশাপাশি এখানে ভিড় করেন অন্য জেলার পিঠাপ্রেমীরা। সেজন্য আমি ওনার পিঠা পছন্দ করি। এটা কেমন জানতে চান তাহলে আপনার খেতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই যে এটা কেমন তা বোঝার জন্য। একবার যদি কেউ খায় তাহলে মনে হবে এরকম পিঠা হয়তো জীবনে আর ওইরকম ভাবে খাওয়া হয়। অনেক বিখ্যাত পিঠা, শীত যেহেতু শুরু হয়ে গেছে তাই পিঠা খেতে আসছি। 120 টাকা এবার যাতায়াত ভাড়া আমার, বুঝছেন, আমি এই পিঠা খাওয়ার লেগে আইছি। প্রতিটি ভাপা পিঠা 30 টাকা থেকে শুরু করে আকার ভেদে বিক্রি হয় 1000 টাকা পর্যন্ত। লাভের একটা অংশ দান করেন ধর্মীয় প্রতিষ্ঠানে। এই পিঠাগুলি আজকে 12 বছর যাবত এই ফ্রিজের হিসাবে বিক্রি করি। এই পিঠাটা যদি কেউ বানায় খাওয়ায় তাহলে 50,000 টাকা পুরস্কার দেব। এই পিঠার কামাইটা 3টা ভাগ হয়। মসজিদ মাদ্রাসায় 2 ভাগ, মালিক মামাই নিজে খায় 1 ভাগ। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টায় অন্তত 30,000 টাকার পিঠা বিক্রি করেন মালিক মিয়া। শীত আরও বাড়লে বিক্রির পরিমাণ 50,000-এ দাঁড়াবে আশা তার। ডিবিসি নিউজ ডেস্ক।